স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধু ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। কি রড কিনলা? বিএসআরএম এক্সট্রিম। বিএসআরএম বুঝলা, এই রড লন্ডন থেকে ফ্যাটিক পরীক্ষা করা, এর মধ্যে 50 লক্ষ কি জানি আছে। তার মানে বিএসআরএম এর কম্পন সহনশীলতার মাত্রা 50 লক্ষ সাইকেল। বাবা তুমি আমার ভাগিনা ইঞ্জিনিয়ার, তাইলেই বুঝো কেন বিএসআরএম আমার আস্থা, আমার বিশ্বাস। 50 লক্ষ সাইক্লিক লোডিং ফ্যাটিক পরীক্ষিত বিএসআরএম এক্সট্রিম। ইরাকে শ্রমিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখানে জনশক্তি রপ্তানি বন্ধ থাকার কথা জানিয়েছে সরকার। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে এই কথা। বলা হয়েছে আরও যে ইরাক পরিস্থিতি বাংলাদেশের জন্য গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং আজ আমরা এই নিয়ে আলোচনা করব ইরাকে জনশক্তি রপ্তানি। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন MS শেকিল চৌধুরী এবং বাইরের সাবেক যুগ্ম মহাসচিব এবং সাদিয়া ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শামীম আহমেদ চৌধুরী নোমান। জনাব নোমান এবং জনাব চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম ইরাকের বাংলাদেশ জনশক্তি রপ্তানি পরিস্থিতি নিয়ে। ঠিক যে মুহূর্তে আমরা আলোচনা করছি, ঠিক গতকালকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে সেখানে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকার সেখানে লোক পাঠাতে চাচ্ছেন না। এমনি আমরা জানি এই সময়ে যে আমাদের রপ্তানি, ম্যানপাওয়ার রপ্তানি অবস্থা বেশ শোচনীয়। ইরাকের এই উদ্ভূত পরিস্থিতি আমাদের জন্য কতটা খারাপ সংবাদ বয়ে আনলো? আপনাকে ধন্যবাদ। আসলে ইরাকের এই পরিস্থিতিটি আমাদের জন্য এখন মরার উপরে খাড়ার ঘাড় মতো হয়েছে আর কি। কারণ অন্যান্য দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে যখন যাচ্ছিল না, সেখানে ইরাকে নতুন একটি এভিনিউ খুলেছিল আমাদের জন্য, যেখানে লোকজন যাওয়া। এই গত 6 মাসে, 2014-র 6 মাসেই কিন্তু আমরা ওখানে 6030 সাড়ে এরকম লোক পাঠিয়েছি। যদিও গত 5 বছরের সব মিলিয়ে 10,000 পাঠিয়েছি, কিন্তু গত 6 মাসে আমরা 6000 লোক পাঠিয়েছি। অন্যান্য দেশ না থাকাতে আমাদের জন্য একটা নতুন এভিনিউ এবং কাজ করবার সুযোগগুলো ছিল সেখানে। কিন্তু এখন যে পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে, যুদ্ধাবস্থা চলছে, এখানে বোম্বিং হচ্ছে, আমেরিকা যথেষ্ট মনোযোগের সাথে সেখানে নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে। সেই অবস্থায় কিন্তু আমাদের এখনো আর সেখানে লোক পাঠানো সমীচীন হবে না। এবং যারা আছেন, এই যে সরকারি হিসাব অনুযায়ী যদি বলে 16 থেকে 18,000 লোকজন ওখানে আছে, এদেরকে নিরাপদ নিশ্চিত ব্যবস্থায় রাখা, এটা এখন আমাদের জন্য এখন মুখ্য কাজ হওয়া উচিত অবশ্যই। এবং ইরাকের জন্য যে পরিস্থিতি, আমি মনে করি যে সিদ্ধান্ত গতকালকে সরকারের থেকে নেওয়া হয়েছে, আমি বলবো যে এটি অবশ্যই পালনীয় হওয়া উচিত। এবং এটি আমরা পালন অনেকে হয়তো করব না কেন, যারা যেতে চাইবো তারা, যেহেতু আর্থিক আমাদের ব্যয় হয়ে গেছে, আমরা চেষ্টা করবো যে যেন যে কোনোভাবেই হোক চলে যায়। এক জায়গায় তো যুদ্ধ নাই, আরেক জায়গায় যাব, কোনোভাবে একটি দেশের মধ্যে একটা যুদ্ধাবস্থায় যে দেশটি আছে সেখানে লোকজন যাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও নিবৃত্ত করতে হবে যিনি যেতে চান তাকে, এবং তাদের মতো যারা রিক্রুটিং এজেন্সি আছেন তারাও কিন্তু কোনোভাবেই যেন যেতে না পারে সেই উদ্যোগ হতে হবে। এবং আমাদের ইমিগ্রেশন যে পয়েন্টসগুলো আছে সেখানে রাখতে হবে। জনাব নোমান, আপনি কিভাবে দেখছেন এই সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্তকে? এটা অবশ্যই এটা যুগোপযোগী সিদ্ধান্ত। বিকজ আপনার রিসেন্ট টাইমে যেটা হয়েছে, যেটা এয়ার স্ট্রাইক শুরু হওয়ার পর থেকে জিনিসটা একটু পর্যায়ে প্রথমে ছিল, কিন্তু এই জিনিসটা পরে আরো একটু প্রবলেম, যেটা আরো বড় আকার হয়ে গেছে। এই মুহূর্তে কোনো লোক পাঠানো এখানে আমরা বিপদের সম্মুখীন হব, এবং লোক পাঠানো হবে না। তাদেরকে যদি আমরা নিশ্চয়তা, নিরাপত্তা দিতে না পারি, তাহলে সেখানে লোক পাঠানো মানে হলো আমরা তাদেরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছি। যেটা শাকিল ভাই যথার্থই বলেছেন যে আমাদের অর্থনৈতিক কারণেই আমরা যেতে চাইবো, কিন্তু এই মুহূর্তে আমাদের বলে থাকেন যে রিক্রুটিং এজেন্সি ছাড়াও অনেকেই যায়, ব্যক্তিগত পর্যায়ে যাওয়ার চেষ্টা করে, হ্যাঁ, হয়তো আত্মীয়স্বজনের মাধ্যমে যায়। তো এই ক্ষেত্রে তো আসলে আপনাদের কিছু করণীয় নেই, সেক্ষেত্রে তাহলে এই ধরনের দায়িত্ব কি আছে? এনফোর্সমেন্ট আছে, এয়ারপোর্টের আমি যেটা বলছিলাম, ইমিগ্রেশন পয়েন্টগুলো যেটা সরকার চেষ্টা করছে, এটাকে মোকাবেলা, যেটা গভর্নমেন্ট চেষ্টা করছে, এবং এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় অত্যন্ত সজাগ। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমি এমবেসিতে কথা বলেছি, তারাও এই জিনিসগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব, আমরাও চাই মার্কেটটা খুলুক এবং লোক যাক, কিন্তু আনলেস আনটিল ওইখানে যদি একটা কর্মময় পরিবেশের সৃষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত, বা নিরাপত্তা দিকটা যদি ওইখানে ঠিক মতো না দেখা যায়, না হয়, তা ওইখানে লোক পাঠানো আমাদের জন্য কখনোই সমীচীন হবে না। এবং আপাতত বর্তমানে যে মন্ত্রণালয় যে ডিসিশনটা সরকার নিয়েছেন, এটা যথোপযোগী, এবং এটাকে আলোক প্রয়োজনে অবজার্ভ করে তারপরে আমরা দেখতে পারি যদি আগে সামনের দিনগুলোতে আরও পরিস্থিতি উন্নতি হয় তাহলে আমরা করব। ইয়েস, অফকোর্স ইরাক, আমরা যেটা আপনি বলেছেন যে আমাদের এখন ম্যানপাওয়ারের যে মার্কেটগুলো আছে সেখানে এটা অবশ্যই একটা বড় রকমের আঘাত আমাদের এই যারা বিদেশে যেতে চান সেই কর্মী ভাইদের জন্য, বা আমরা যারা এই পেশায় নিয়োজিত আছি আমাদের সবার জন্য।
কারণ আমরা এই ইরাক একটা বড় মার্কেট, লিবিয়া একটা বড় মার্কেট, দুইটা মার্কেটে কিন্তু আমরা অলরেডি আবার লোক যাওয়া শুরু হয়েছিল গত কয়েক বছর ধরে, এবং প্রতিনিয়তই কিন্তু সংখ্যা বাড়ছিল ডিমান্ডের, এবং তাদের প্রচুর ডিমান্ড আছে, প্রচুর ওয়ার্কফোর্স দরকার, লিবিয়াতে দরকার এবং ইরাকেও দরকার, এবং ইরাকে ও দুই জায়গায় কনস্ট্রাকশন এবং ক্লিনিং দুই ডিপার্টমেন্টই লোক লাগবে। তার মানে আমাদের এমপ্লয়মেন্টের বিরাট সুযোগ এখানে আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি পরিবেশে আমরা সেটা করতে পারছি না। আমাদের একটাই এই যে আমরা আশা করি ওই জায়গার অবস্থার উন্নতি হোক এবং আমরা যত শীঘ্রই সম্ভব সবকিছু বিবেচনা করি আমরা যেন ওখানে লোক পাঠাতে পারি। ধন্যবাদ। আমি জনাব নোমানের কথা সূত্রে জানতে চাচ্ছি, জনাব চৌধুরী আপনার কাছে লিবিয়ার কথা বলা ছিল, লিবিয়ার পরিস্থিতি এখন কেমন, আমরা কি আমাদের পাঠাতে পারছি না? শুনেন, এখন লিবিয়াটা হয়েছিল কি, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু লিবিয়াকে মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে, মডার্ন কান্ট্রিতে নিয়ে যাওয়ার জন্য, যেমন গাদ্দাফি পরবর্তী সময়টাকে একটা মডার্ন ওয়ার্ল্ডের একটা কনসেপ্টে লিবিয়া চলে যাবে, এই কনসেপ্ট নিয়েই কিন্তু আরব বসন্তের নাম করে এটা শুরু করা হয়েছিল। আসলে গ্রাউন্ডে এটা ওয়ার্ক করে নাই, বরং লিবিয়াতে গাদ্দাফি পরবর্তী সময়টাতেও সেখানে কিন্তু স্থির অবস্থা নেই, কারণ ওখানকার লোকজন তাদের নিজেদের, এবং আরব জাতির মধ্যে কিন্তু একটা প্রবণতা আছে, তাদের কিন্তু এই যে কি বলা যায় সোভরেনিটির প্রশ্নে, নিজেদের প্রশ্নে, তাদের রাজত্বের মধ্যে তারা থাকবে, কিংশিপের মধ্যে থাকবে, কিন্তু তারা তাদের মধ্যে থাকতে চায়, এই একটা প্রবণতা, এই কারেজিয়াস একটা তাদের সিচুয়েশন আছে, যে কারণে এই গাদ্দাফি পরবর্তী সময়েও মানে ওয়েস্টার্ন মাঝখানে হয়েছিল যেমন লোক পাঠাতে পারছি না, সেটা আপনি বলছিলেন যে কারণটা কি, মানে টোটাল পরিস্থিতিটা কিন্তু ওখানকার দেশের যে টোটাল এনভায়রনমেন্ট সেটা কিন্তু খুব ফেভারেবল নয়। আমরা আমাদের লোক প্রেরণের কথা যেটা আপনি বলছেন যে হ্যাঁ মাঝখানে কিছু পরিস্থিতি শান্ত হয়েছিল, আমরা লোক পাঠিয়েছিলাম, উনি এটা বলেছেন যে ওইসব জায়গাগুলোতে যে কাজগুলো হয় সেই কাজের মেজর শেয়ার কিন্তু আমাদের বাংলাদেশি ওয়ার্কার, এই যেমন কনস্ট্রাকশন, ক্লিনিং, কারণ আপনি যেহেতু খুব প্রশিক্ষিত লোক পাঠাতে পারছি না, আমার দুটো হাতওয়ালা লোক, দুটো পাওয়ালা লোক, শরীরের শক্তি আছে, তাকে পাঠিয়ে দিচ্ছি, অন্তত সে তার জীবন জীবিকার একটা পথ করে নিতে পারছে, আমি যেতে পারছি না, এই সুযোগটা আমরা নিচ্ছিলাম। কিন্তু এখন ওই লিবিয়ার পরিস্থিতিটা পুরো মানে আমাদের সেই সহায়ক পরিবেশ নেই যেখানে আমার লোকটাকে পাঠিয়ে আমি অনিরাপদ পরিস্থিতিতে রাখলে, এবং আমাদের যে রেস্কিউ, যে আমাদের যে স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথ তো সেরকম নাই যে আমি একটা ঝুঁকির মধ্যে একটাকে ফেলে দিলাম, আচ্ছা বিপদে বলে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আসতে, সেই জায়গাও কিন্তু আমার নেই। যদিও কিছু লেবার উইংয়ে কিছু কাজ হচ্ছে, কিন্তু আপনিও জানেন, আমরাও সবাই জানি যে বাংলাদেশের পক্ষে এই মিশনগুলোতে কত শক্তিশালী লেবার উইং ইউজ করা সম্ভব, একেবারে নমিনাল পর্যায়ে ইউজ করা হচ্ছে, সেগুলো দিয়ে 10-20 হাজার লোকের যদি একটা ক্যাজুয়ালিটি হয় আমরা কিছু করতে পারবো না। সুতরাং উই মাস্ট বি ভেরি অ্যাওয়ার অফ দিস থিংস। এখানে যেন আমার মানুষকে কর্মের উদ্দেশ্যে যে যাচ্ছে, সে তো যাচ্ছে, যেতে চাইবেই, কিন্তু তাকে বিপদে চলে যাচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের রাষ্ট্রের সরকারের এগুলো আছে। যেরকম নম্বর এই ইরাকের পরিস্থিতির অবনতি হওয়ার পরপরই মিডল ইস্টের যেসব আপনার এমপ্লয়াররা আপনার কাছে ডিমান্ড নোট পাঠান, সেটার কোনো ইম্প্যাক্ট আছে, সাথে সেটার কোনো হেরফের আছে? ওয়েল অফকোর্স, কারণ ওইখানে যেমন যে কোনো প্রজেক্টেরই যখন কাজ শুরু হয় তখন ওইখানকার যারা কন্ট্রাক্ট বা যারা কাজগুলো নিয়েছেন তাদেরও একটা শিডিউল টাইম থাকে যেটার মধ্যে তাকে শেষ করতে হয়। তো অবভিয়াসলি সেই কারণে তারা ডিমান্ডগুলো প্লেস করে থাকেন আমাদের কাছে। এখন প্রবলেম যেটা হলো যে আপনি তো আপনার লোককে পাঠিয়ে রিস্কের মধ্যে ফেলতে পারবেন না, কারণ তারা তাদের কাজের জন্য হয়তো লোক চাইবে, কিন্তু আমাদেরকে এই পরিস্থিতিতে সেটা কখনোই গ্রহণযোগ্য নয় আমাদের কাছে। সুতরাং আমাদেরকে ওয়েট অ্যান্ড সি ছাড়া আমাদের এই মুহূর্তে তেমন কিছু করণীয় নয়। আরেকটা যেটা করার দরকার সেটা হলো যে আমরা আমাদের লোকদেরকে যদি বোঝাতে সক্ষম হই, তারা যেন এই অবস্থায়, যে প্রশ্নটা আপনি তুললেন যে কিছুক্ষণ আগে, যে কিছু কিছু লোক আছেন যারা রিক্রুটিং এজেন্সিকে ছাড়াও বাইরে থেকে চলে যেতে চান, তাদেরকে অনুরোধ যে আপনারা কখনই এই পরিস্থিতির মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়েন না, কারণ বেঁচে থাকলে আপনি জীবনে আর্ন করতে পারবেন, আপনার জীবনটাই চলে গেলে আপনি তখন আপনার পরিবারকে কে দেখবে। আমরা এই জায়গাটার জন্য অনেক সতর্ক হই, এটাই হলো আমার অনুরোধ সবার প্রতি। আচ্ছা, এর ফলে মিডল ইস্টের অন্যান্য দেশে হয়তো এখনো ইম্প্যাক্ট পড়েনি, আপনি কোন সম্ভাবনা দেখছেন, আশঙ্কা দেখছেন কিনা? নিশ্চয়ই আশঙ্কা আছে। এই যে আপনার যে গালফের যে অঞ্চলগুলোতে আছে বা আরব দেশের যেগুলোর ইন্টারলিঙ্কড, কিন্তু অনেক রকমের বিজনেসে তাদের ইন্টার রিলেশন রয়ে গেছে। এই যে আপনার যদি মানে উপসাগরীয় যুদ্ধের পরে ইরাকে যে রিকনস্ট্রাকশনগুলো শুরু হয়েছিল, রিএস্টাবলিশমেন্টগুলো যেগুলো শুরু হয়েছিল, এখানে কিন্তু এমপ্লয়মেন্টের যে সুযোগটা ছিল এগুলো আমাদের জন্য নতুন নতুন জায়গা খুলে দিত। এখন একটা যুদ্ধের মধ্যে কিন্তু ধ্বংস চলছে, এখন তো প্রচুর বম্বিং হবে। আগে হয়েছে আপনার কি বলা যায় ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের নামে যে বিধ্বংসী অস্ত্র নিধন করা ইরাক, মানে এখন হচ্ছে একটা সেক্টরাল ফাইটকে প্রোটেক্ট করবার জন্য আমেরিকান একটা ওখানে ইন্টারভেনশন চলছে। এখন ওখানে ইরাক সরকার যেটা আছে তারাও বলছে আশপাশের দেশগুলোতে কিন্তু অর্থনীতির একটা প্রভাব এখানে আছে। ইরাক এবং কিন্তু তেল সমৃদ্ধ দেশ, তেল কিন্তু ইকোনমির অনেকগুলো লাইফলাইনকে
অ্যাক্টিভেটেড করে। এখন ওখানে যে তেল উত্তোলনের সমস্যা হবে, তেল উত্তোলনের সমস্যা মানে তার মানে অর্থনৈতিক চাপ আসবে, আশেপাশে দেশগুলোতে ইম্প্যাক্ট হবেই। এখন এই ইম্প্যাক্ট কত দ্রুত এখান থেকে বের হয়ে আসতে পারবে ওই দেশগুলো, তাদের জন্য ভালো। আর ওরা যত তাড়াতাড়ি বের হতে পারবে, আমার কর্মীগুলোর কাজের পরিবেশটা তত তাড়াতাড়ি আমার পক্ষে। ধন্যবাদ জনাব চৌধুরী। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। এই রাখো, কি রড কিনলা? বিএসআরএম এক্সট্রিম। বিএসআরএম? বুঝলা, এই রড লন্ডন থেকে ফ্যাটিক পরীক্ষা করা, এর মধ্যে 50 লক্ষ কি জানি আছে। তার মানে? মানে বিএসআরএম এর কম্পন সহনশীলতার মাত্রা 50 লক্ষ সাইকেল। বাবা তুমি আমার ভাগিনা ইঞ্জিনিয়ার। তাইলেই বুঝো কেন বিএসআরএম আমার আস্থা, আমার বিশ্বাস। 50 লক্ষ সাইক্লিক লোডিং ফ্যাটিক পরীক্ষিত BSRM এক্সট্রিম। আজ আমরা আলোচনা করছি ইরাকের জনশক্তি রপ্তানি। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন MS শাকিল চৌধুরী এবং বাইরের সাবেক যুগ্ম মহাসচিব এবং শামীম আহমেদ চৌধুরী নোমান। জনাব নোমান এবং জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব নোমান, আমরা আলোচনা করছিলাম এতক্ষণ বিরতি যাবার আগে ইরাক পরিস্থিতি নিয়ে। এবার একটু আমরা অন্যদিকে আগাই, যে স্বাভাবিক পরিস্থিতি আমাদের যে এখন বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে একটা ধস নেমেছে এবছর, যেটা আমরা বলছি যে এটার একটা বড় একটা কারণ অনেক সময় বলা হচ্ছিল যে বাংলাদেশের যেসব এই মার্কেট ছিল, যেগুলো একদম বড় মার্কেট, সেখানে আমরা সেই মার্কেটগুলো একটা বন্ধ হয়েছে, যেমন UAE মার্কেট বন্ধ হয়েছে। এই মার্কেটগুলো যেগুলো আমরা বন্ধ রয়েছে, এগুলোকে আসলে চালু হওয়ার ব্যাপারে আমরা কতটা তৎপরতা চালাচ্ছি বেসরকারি পর্যায়ে এবং সরকারি পর্যায়ে? ধন্যবাদ ভাই আপনাকে। ইয়েস, আমাদের মেইন মার্কেটগুলো যেগুলোতে সবচেয়ে বেশি আমরা লোক প্রেরণ করছি, সেই মার্কেটগুলো বেশ কিছুদিন ধরে বন্ধ আছে। এবং অবশ্য বন্ধ কিন্তু আপনি দেখবেন, যেমন মালয়েশিয়ার একটা পলিসি হলো যে ওরা একটা পর্যায়ে লোক নেওয়া শুরু করে, তারপর আবার 4-5 বছর বন্ধ করে দেয়, তারপর আবার তারা শুরু করে। এটা কিন্তু আপনি 1980-83 সাল বা 90 পর থেকে দেখবেন আপনি যে ওরা এইভাবেই কিন্তু যাচ্ছে, একটা ফেজে বন্ধ করে দেয়। আমাদের সেই ফেজটা মাঝখানে গেল, যে কারণে আপনি দেখছেন যে আমাদের লোক আগের চেয়ে কম্পারেটিভলি, মানে 2007-08 যদি আমরা কম্পেয়ার করি, সেখান থেকে অনেকটা নেমে আসছি। বাট আপনি যদি গত কয়েক বছরের এটা দেখেন স্টেডি গ্রোথটা, সেখানে আমরা কিন্তু একটা পর্যায়ে আছি, মানে ওর থেকে আমরা নিচে নামিনি, আমরা ওই পর্যায়ে আছি। কিন্তু হ্যাঁ, আমরা ওই 7-8-এর মতো বাড়তে পারিনি, বিকজ ওই সময় যেটা হয়েছিল 4.5 থেকে 5 লাখ লোক চলে গেছিল মালয়েশিয়াতেই ইটসেলফ। সো ওইটা একটা বড় রকমের আমার প্লাস পয়েন্ট ছিল। আবার আপনি যদি এখন দেখেন, আমাদের সৌদি আরবের মার্কেটটা অনেকটা ডাউন হয়ে গেছে গত বেশ কয়েক বছর। UAE মার্কেটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, যেটা একটা বড় রকমের আমার চাঙ্ক ওয়ার্কার্স ওইখানে যেত। তা সত্ত্বেও কিন্তু আমাদের একটা মানে লোকজন যাওয়া কিন্তু চলছে। হ্যাঁ, এটার ব্যাপারে অবশ্যই কাজ হচ্ছে, কিন্তু এটা হচ্ছে যেই দেশ লোক নেবে তাদের উপরেই ডিপেন্ড করে, তার লোক কিভাবে দরকার। যেমন ওরা একটা যেটা করে যে রেশিও ওয়াইজ ঠিক করে, যেমন বাংলাদেশ থেকে যদি দেখে যে এই পরিমাণ লোক চলে গেছে অন্য অন্য দেশের তুলনায়, তখন কিন্তু ওরা এটাকে ব্যালেন্স করার জন্য ওই দেশকে বন্ধ করে, যেই দেশে হোক, বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, তখন ওরা আবার ওটাকে ব্যালেন্স করার চেষ্টা করে। ওই একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে কিন্তু আমরা এখন চলছি। তো এই ব্যাপারে সরকার, মন্ত্রণালয় সবাই সচেষ্ট আছেন, তারা কাজ করছেন, এবং আমরা প্রাইভেট এজেন্সিগুলোও চেষ্টা করছি যাতে আমরা আমাদের যেই প্রবলেমগুলোর কথা যেমন বলা হয়, যে আমাদের একটা কথা বলা হচ্ছে যে আমাদের ওয়ার্কার্সের বিহেভিয়ারটা ঠিক না, এবং তারা ওইখানে যে অনৈতিক কাজকর্মে লিপ্ত আছেন, এই কারণে এই একটা ব্লেম আমাদের উপরে এসছে। বাট এটাকে আমরা চেষ্টা করছি খণ্ডন করার জন্য। এখানে আমাদের আরও কাজ করার দরকার আছে। যেমন আমি মনে করি যে আমাদের লোক পাঠাবার চেয়ে কিন্তু আমাদের যে ট্রানজিশন পিরিয়ডটা যাচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা সময় যে আমরা লোকগুলো তৈরি করার ব্যাপারে আমরা আমাদের ট্রেনিং অ্যাসপেক্টটাকে, যেটা আমরা স্কিল ডেভেলপমেন্ট বলি, এই জায়গাটায় যদি আমরা এখন মনোনিবেশ করি এবং আমাদের ট্রেনিং সেন্টারগুলোকে যদি আমরা আরও ওয়েল ইকুইপড করতে পারি ইন দি কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আমরা যদি সেই কাজ করতে পারি, অবশ্যই আমাদের জন্য বাংলাদেশ ছাড়া, আমি আপনাকে বলি, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ ছাড়া আর কোনো স্ট্যান্ডিং কান্ট্রিতে এই রিসোর্স, এই যে আমাদের যে আউটসোর্সিং এর যে দেশ, তার মধ্যে বাংলাদেশ হবে নাম্বার 1। আমরা সেটাই আশা করি। জনাব চৌধুরী, আপনার সাথে জনাব শাকিল চৌধুরী, আপনাকে জানতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া লোক পাঠানোর আগে সরকার সিদ্ধান্ত নিয়েছিল, এবং সরকার সেখানে বলছিল যে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সেটা পাঠানো হবে, এবং এইখানে প্রাইভেট সেক্টরকে এক ধরনের এক্সক্লুড করা হয়েছিল মালয়েশিয়া পাঠানোর ক্ষেত্রে। এর ফলাফলটা আপনি জানেন যে ভালো হয়নি, আলটিমেটলি আসলে বেশি লোক যেতে পারেনি। তো এটা কি আসলে এই সরকারের এই নীতির ব্যর্থতা, নাকি অন্য কোনো সমস্যা ছিল?
খুব ভালো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এনেছেন আপনি। এই বিষয়টা নিয়ে আমরা আরো বহুবার কথাবার্তা বলেছি। আমি মনে করি যে সরকারের G2G প্রসেসে গেছেন কেন, প্রথমে আমাদের দর্শকদের এটা প্রথম জানা দরকার যে এটাতে অপরাধ প্রবণতা বেড়ে গেছিল। প্রাইভেট সেক্টরের যে রোলটা সেখানে ছিল, সেই প্রাইভেট সেক্টরের রোলের মধ্যে ইমিগ্রেশন কস্ট অনেক বেশি, মাইগ্রেশন কস্টটা বেড়ে যাওয়ার কারণে সেখানে মানুষের নাবিশ্বাস হচ্ছিল, যত টাকা দিয়ে যে যাচ্ছিল তত টাকা সে রোজগার করতে পারছিল না। সে কারণে সরকারি হস্তক্ষেপ এখানে প্রয়োজন ছিল, হয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। আমরা মনে করি ডাটাবেস তৈরি হয়েছে, সরকারি উদ্যোগ হয়েছে, এখানে কন্ট্রোল কম খরচে যাওয়ার একটা মানে উদ্যোগ সরকার নিয়েছেন। 29, 30, 35 হাজারের মধ্যে একটা লোক মালয়েশিয়াতে যেতে পারে। আমরা এখানে দেখেছি যে আমাদের প্রসপেক্ট কি, প্রসপেক্ট হচ্ছে আগামী 5 বছর এখানে 5 লক্ষ লোক যাবে, কিন্তু গত প্রায় বছর দুয়েক সময়ে মাত্র 3 থেকে 5 হাজার লোক গেছে। আমি মনে করি সরকার যে প্রথম যে ইনিশিয়েটিভটা নিয়েছিলেন, যে ইন্টারভেনশনটা সরকারি হয়েছিল, এটি সফল ছিল, ভালো ছিল, কিন্তু এটাকে আবার টাইমের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। পৃথিবীর সব জায়গাতে সব কিছু টাইমের সাথে অ্যাডজাস্ট করতে হয়। আমি যে পুরো প্রাইভেট সেক্টরকে বাদ দিয়ে দিয়েছি, এখন রোল অফ দি বিজনেস ইজ ওয়েন টু দি বিজনেস গভর্নমেন্ট, তার মানে গভর্নমেন্ট এখন বিজনেস, সরকারের কাছে দায়িত্ব ব্যবসা করা নয়। এই কাজ কিন্তু সরকারের নয়, গভর্নমেন্টের কাজ কিন্তু বিজনেস করা না, এটা বিজনেসম্যানের কাজ। এখন আপনি বিজনেসম্যানকে নিয়ন্ত্রণ করবার জন্য, তাকে রাশ টানার জন্য, অপরাধ প্রবণতার যেগুলো বেড়েছে, আর্থিক মানুষের যে ক্ষতি হচ্ছে, এগুলোকে রাশ টানার জন্য যা দরকার ছিল গভর্নমেন্ট তাই করেছিলেন। এখন কিন্তু আমাকে আবার রিভিজিট করতে হবে সেই কনসেপ্টটাকে, যে এখন আমার প্রাইভেট সেক্টরকে রোলে আনতে হবে, তাকে ইনভলভমেন্টে আনতে হবে। মালয়েশিয়া সরকারও কিন্তু সেই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বলে কিন্তু তারা উপকারী হয়েছে না বলে আমার মনে হয় না, কারণ মালয়েশিয়াতে আমার দেশের লোক না গেলেও কিন্তু অন্য দেশের লোক যাচ্ছে। সুতরাং আমি ভ্যাকেন্সি কিন্তু হারাচ্ছি। আমি মালয়েশিয়ায় যারা ওখানে দায়িত্ব পালন করছেন তাদের সাথে কথাবার্তা বলেছি, তারা বলছেন যে আমার কিন্তু ভ্যাকেন্সি ফিল আপ হয়ে যাচ্ছে, বাতাস খালি নেই, বাতাস এসে ভরছে। আমি যে এই G2G করতে গিয়ে যেটা করছি, আমি গতকালকে একটা সেমিনারে ছিলাম, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন, সেখানে সচিব ছিলেন, আমাদের ডিজি ছিলেন বিএবিটির। আমি বলেছি ওখানে যে প্রাইভেট সেক্টরকে কন্ট্রোল করে সৎ ব্যবসায়ীদের 3, 4, 5 জন 10 জন যে কয়জনকে আপনি মনে করেন 1200, 1250 লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্ট আছে, তার মধ্যে থেকে 3, 4, 5 জনকে সৎ এনে আপনি এটা রেগুলেশন করে তাদেরকে দায়িত্বটা দেন, তোমরা এটা আউটসোর্সিং আমাদের পক্ষে। জনাব নোমান, আপনি কিভাবে নিশ্চয় দিতে পারেন, যে কারণে বলা হচ্ছে, সরকার দিকে বলা হচ্ছে যে একটা সময় মাইগ্রেশন কস্ট এতটা বেড়ে গিয়েছিল যেটা নাভিশ্বাস হয়েছিল, এটার দায়িত্ব ডেফিনেটলি প্রাইভেট সেক্টর নিতে হবে। এখন আসলে আপনারা কি কোনোভাবে সরকার অ্যাসিওর করতে পারেন কিনা, যে আপনারা কিভাবে করতে পারেন? আমরা আপনাকে এই ব্যাপারে একবারে আশ্বস্ত করতে চাই যে এজেন্সিগুলো কখনই চায় না বেশি লোক টাকা দিয়ে লোক পাঠাতে, কারণ এখানে যেটা হয়েছে অতীতে এটার অনেকগুলো কারণ ছিল, বাট সেগুলো যেটা শাকিল ভাই অলরেডি বলেছেন যে এই ব্যাপারে সরকারের অনেক পদক্ষেপ ছিল, এবং এখন কিন্তু মন্ত্রণালয় অনেক ওয়েল ইকুইপড এবং এই সিস্টেমে অনেকখানি তারা অনেক অ্যাডভান্স হয়েছেন। এজেন্সিগুলো তারাই কিন্তু এখন যথেষ্ট সচেষ্ট এই ব্যাপারে, তারা রিয়েলাইজ করেছেন, এবং আমার মনে হয় আমার দৃঢ় বিশ্বাস আমাদের প্রত্যেকটা ভাইয়ের মধ্যে সেই রিয়েলাইজেশন আছে যে আমরা এখন আর কোনো অবস্থায় ওই রাস্তায় কাজ যাতে না হয় এবং এটাকে কন্ট্রোল করে কাজ করা যায়। আমার দৃঢ় বিশ্বাস যদি আমরা সবাই মিলে একটা মানে অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য আমরা যদি একটা মাইগ্রেশন কস্ট নির্ধারণ করতে পারি কান্ট্রি ওয়াইজ, এবং আমরা সেখানে পর্যালোচনা করতে পারি যে আমাদের আদার সেন্ট্রিং কান্ট্রিগুলো এইটা মনিটর করা হবে কিভাবে, আসলে এইটা মনিটর করার অনেক রকম বলা হচ্ছে 50 লাখ টাকা লাগে কথার কথা, সেখানে হয়তো কেউ দিয়ে দিবে 60 লাখ টাকা, সেটা আপনি কিভাবে নিশ্চিত? আপনি যে একটু আগে একটা কথা বলেছেন যে গভর্নমেন্টের একটা ভালো কাজ হয়েছে, যেটা হলো যে একটা ডাটাবেস তৈরি করেছেন। যেমন আমাকে যদি এখন ওই ডাটাবেস থেকে লোক নিতে হয় এবং সমস্ত ট্রানজেকশন যদি আমি একমত নয়, এই ডাটাবেসটা ভালো কাজ, কারণ এই ডাটাবেস ইজ নট স্ট্যাটিক, নট ডাইনামিক, হ্যাঁ, যেটা 3 বছর আগে করা হয়েছে সেটাই আছে, কারণ একটা লোক 3 বছর আগে তার যে অবস্থা ছিল 3 বছর পরে সেটা পরিবর্তন হয়, সুতরাং ওই ডাটাবেসটা আসলে ডাইনামিক। আমি আসছি সেটাই, ডাটাবেস অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এখন এটার একটা জিনিস নতুন করে করতে গেলে অনেকগুলো প্রবলেম থাকে বা অনেক এটা আমরা মানতেই পারি, আমাদের যেটা দরকার আপডেট করা দরকার, এবং ওইখানে একটা সিস্টেম ডেভেলপ করা দরকার। যেমন 3 মাস আগে বা 2 বছর আগে যে ডাটাবেজে এন্ট্রি করলেন, প্রতি 3 মাস বা 4 মাস পরপরই কিছু লোক, নতুন লোক বিদেশে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, তাহলে তার সেই সুযোগটা থাকছে না। আমাদের সেদিক থেকে একটু নজর দেওয়া দরকার, এবং এটাও দেওয়া দরকার যে আমাদের যে যারা ভ্যালিড বা যাদের কর্মদক্ষ আলা যে মাইগ্রেন্ট আছেন, তারা হয়তো ওই ডাটাবেজে ইন করতে পারেনি, তাদের সেই সুযোগটা দেওয়া উচিত। এটা একটা, এবং আমরা যদি সেই পদ্ধতিটাকে সত্যিকার অর্থেই মেনটেন করতে পারি, যেটা আপনি বলছেন যে এটা এখনো কার্যকর হয়নি, কার্যকর না হওয়ার মূল কারণটা হলো যে আমার যে ফিক্সেশন যেটা ছিল মাইগ্রেশন কস্ট, আমরা যদি সেটা অ্যাকসেপ্টেবল পর্যায়ে নিতে পারি, এবং এই ডাটাবেস দেখবেন আপনি ভালোভাবে কাজ করছে, কারণ আমরা ফিমেল মাইগ্রেশন নিয়ে কাজ করছি, ফিমেল মাইগ্রেশনের যে ডাটাবেস ছিল, ডাটাবেস কিন্তু শেষ হয়ে গেছে। আচ্ছা, জনাব চৌধুরী, এই ডাটাবেসটা অনেকেই বলেন যে অনেকটা কার্যকর নয়, অনেক ডাটাবেজে এমনও ব্যাপার আছে যে যেখানে একজন ভদ্রলোকের বা একজন মানুষের
পাসপোর্ট নাই সেও ডাটাবেস তার নাম এন্ট্রি করেছে আসলে, এবং ডাটাবেসটা 3 বছর আগে করা হয়েছে, যেটা আর কখনো নতুন করে করা যায় না। এটা আসলে আধুনিকরণ কীভাবে করা যায়? এটা মিনিস্ট্রি করতে হবে, এটা সরকার, অথবা এটাকে প্রাইভেট সেক্টর ছেড়ে দেওয়া যায় কিনা? ডেফিনেটলি আউটসোর্সিং, কারণ এই ডাটাবেস প্রস্তুত কাজেও কিন্তু প্রাইভেট সেক্টরের একটা ছোটখাটো ইনভলভমেন্ট ছিল, কিছু কিছু আউটসোর্সিং ওনারা করেছিলেন। আমি বলবো এগুলোকে আরো খুব জেনারাসলি এবং খুব দেশপ্রেম নিয়ে যদি কাজটা করা যায়, মিনিস্ট্রির ওই প্রবণতাটা আমি দেখতে চাই। আমি মনে করি তাদের মধ্যে সেটা আছে। দেশের অর্থনীতি, দেশের সামাজিক আর্থসামাজিক অবস্থা, আপনি একটা ডাটাবেজের কথা বলেছেন, উনিও এটাকে বেয়ার করছেন, কিন্তু রিয়েলিটির কথা আমি বলি, বাংলাদেশের যত লোকের এই যে অভিবাসন হয়েছে বিভিন্ন দেশে, ওয়ার্ল্ড ব্যাংকের সার্ভে অনুযায়ী তার থেকে 60 থেকে 65% ইমিগ্রেশন হয়েছে, মাইগ্রেশন হয়েছে প্রাইভেট ইনিশিয়েটিভ। আচ্ছা, এইটা উনি আমার সাথে একমত হবেন, এবং আমি জানি প্রাইভেট, যেমন আপনি গেছেন, আপনি যাওয়ার ওখানে গিয়ে আপনি আপনার পাসপোর্টের ব্যবস্থা করেছেন আপনার আত্মীয় স্বজনের জন্য, এই ডাটাবেজে হয়তো সে নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে কিভাবে আমরা অ্যাডজাস্ট করব? সেই কারণে আমি প্রাইভেট ইনিশিয়েটিভ আর নিব না, এই প্রাইভেট ইনিশিয়েটিভকে ইনভলভমেন্ট আনতে হবে। জনাব শাকিল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পের জন্য আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনার সাথে আমাদের আবারও দেখা হবে। থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।